জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। উপজেলার নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৪৫ নেতাকে শোকজ। এরপর জানিয়ে দিব ১৪ দলের শীর্ষ দূরত্ব কমার আশা শরিকদের, শিগগিরই জোট নেতাদের নিয়ে বসবেন প্রধানমন্ত্রী। আরও জানিয়ে দিব ফারাক্কা দিবসের বাণী, জনগণ পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত বলেছেন মির্জা ফখরুল। এদিকে ঝালকাঠিতে নির্বাচনী উঠান বৈঠকে হামলায় চেয়ারম্যান প্রার্থীসহ আহত ২০। এবং সর্বশেষ জানিয়ে দিব আইলার বর্ষপূর্তিতে বাংলাদেশে আশ্রয় পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। উপজেলার নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৪৫ নেতাকে শোকজ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদে তৃতীয় ধাপের নির্বাচনে অংশ নেওয়া তৃণমূলের ৪৫ জন নেতাকে শোকজ করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে ৪৮ ঘণ্টার মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার ১৪ মে পাঠানো ওই চিঠির বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিচ্ছে তাদেরকে শোকজ করে চিঠি পাঠানো হয়েছে। কেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে না তার জবাব দিতে বলা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ৪ ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ৩ শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করে বিএনপি। প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেওয়ার কারণে বিএনপি ৮২ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করে। দ্বিতীয় ধাপে ৬৬ জনকে বহিষ্কার করে। আর তৃতীয় ধাপে নির্বাচনে অংশ নেওয়ার কারণে এখন পর্যন্ত কতজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তার সঠিক সংখ্যাটি পাওয়া যায়নি। এই প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, অনেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছে। এ কারণে এখন পর্যন্ত কতজনকে বহিষ্কার করা হয়েছে তার সংখ্যা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। গত ৮ মে প্রথম ধাপের নির্বাচনে বহিষ্কৃতদের মধ্যে ৭ জন চেয়ারম্যান এবং ৩ জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বলেও জানা গেছে তৃতীয় ধাপের ভোটে বিএনপির অর্ধশতাধিক নেতা প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে এরই মধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে আর ৪৫ জনকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। শোকজ নোটিশপ্রাপ্ত নেতার মধ্যে ১৮ জন চেয়ারম্যান প্রার্থী, বাকি নেতারা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। ১৪ দলের সৃষ্ট দূরত্ব কমার আশা শরিকদের, শিগগিরই জোট নেতাদের নিয়ে বসবেন প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জোট নেত্রী আর শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা প্রাথমিকভাবে জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুকে জানিয়েছিলেন। তিনিও জোট নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন, কিন্তু জোটের কয়েকজন শীর্ষ নেতা দেশের বাইরে যাওয়ায় বৈঠকের তারিখ পিছিয়ে যায়। পরবর্তী তারিখ এখনও চূড়ান্ত না হলেও ওই নেতারা দেশে ফেরার পর দ্রুততম সময়ের মধ্যেই জোট নেত্রী তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে জোটে সৃষ্ট দূরত্ব কমার আশা করছেন সংশ্লিষ্ট নেতারা। তারা বলছেন, বৈঠকে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী ঘটনাগুলো আলোচনা করে পরবর্তী করণীয় চূড়ান্ত করা হবে। জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ মে ১৪ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন, কিন্তু জোটের শীর্ষ কয়েকজন নেতা দেশের বাইরে গেছেন, ফলে এই তারিখে আর বৈঠক হচ্ছে না। পরবর্তী তারিখ এখনও চূড়ান্ত না হলেও শিগগিরই প্রধানমন্ত্রী ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আমির হোসেন আমু বলেন, ১৪ দল ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে। ফারাক্কা দিবসের বাণী, জনগণ পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত বলেছেন মির্জা ফখরুল। ফারাক্কা দিবসের বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশের জনগণ পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ১৬ মে ফারাক্কা দিবস আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিন। আজ থেকে ৪৮ বছর আগে অবিসাংবাদিত মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ডাকে সারা দেশ থেকে লাখো জনতা ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত গঙ্গা নদীর পানি আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যায্য হিস্সা আদায়ের সংগ্রামে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক মিছিল লং মার্চে অংশ নেয়।
ভারতে গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার শুরু করা হয়, যার ফলে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল আজ প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। ওই এলাকায় পানিসহ নানাবিধ প্রাকৃতিক ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। জীববৈচিত্র্য ও পরিবেশগত মানকে বিবেচনা না করে এবং প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে ভারতকে কয়েকদিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়, কিন্তু সেই বাঁধ অব্যাহতভাবে আজ পর্যন্ত চালু আছে। এই বাঁধ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। তৎকালীন আওয়ামী সরকারের কারণে এদেশের জনগণ পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত। তিনি বলেন, এই বঞ্চনা ও দেশের প্রাকৃতিক বিপর্যয়ে জনদুর্দশার আশঙ্কায় প্রাজ্ঞ ও দূরদর্শী মজলুম জননেতা মাওলানা ভাসানী জনগণকে সাথে নিয়ে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক মিছিল করে ভারত সরকারের কাছে প্রতিবাদ করেন এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে বিষয়টি তুলে ধরেন। তখন থেকে ব্যাপক মানব বিপর্যয় সৃষ্টিকারী ফারাক্কা বাঁধের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে আলোচিত হতে থাকে। ফারাক্কা দিবসের তাৎপর্য অত্যন্ত প্রাসঙ্গিক মনে করে মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক আইনকানুন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণে নদীর ধারাকে বাধাগ্রস্ত করে একতরফা নিজেদের অনুকূলে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। বাংলাদেশ নিষ্ফলা ঊষর ভূমি হয়ে ওঠার আলামত ইতিমধ্যেই ফুটে উঠেছে। ঝালকাঠিতে নির্বাচনী উঠান বৈঠকে হামলায় চেয়ারম্যান প্রার্থীসহ আহত ২০। ঝালকাঠি সদর উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠকে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর লোকজনের হামলার অভিযোগ উঠেছে। এতে চেয়ারম্যান প্রার্থীসহ ২০ জন আহত হয়েছেন। আহত চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর শহরের কীর্তিপাশা মোড় এলাকায় দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খানের উঠান বৈঠকে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান হামলা করে বলে অভিযোগ আছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ঝালকাঠি সদর উপজেলায় আগামী ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। হামলায় আহত সুলতান হোসেন খানের সমর্থক জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস.এম. রুহুল আমিন জানান, স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়েই তারা মঙ্গলবার বিকেলে কীর্তিপাশা মোড়ে একটি উঠান বৈঠকের আয়োজন করেন। সেখানে নেতাকর্মীরা আসতে চাইলে তাদেরকে বাধা দেয় প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমানের লোকজন। এক পর্যায়ে আরিফুর রহমান সমর্থিত ৬০ থেকে ৭০ জন কর্মী সমর্থক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এতে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খান এবং তার কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়। পরবর্তীতে তারা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাদেরকে বাধা দেয় হামলাকারীরা। এরপর তারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি হন। অভিযোগের বিষয়ে খান আরিফুর রহমানকে ফোন করা হলেও তিনি কল ধরেননি। হামলার ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম। আইলার বর্ষপূর্তিতে বাংলাদেশে আশ্রয় পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। চলতি মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি পূর্ণ রূপ নিলে এর নাম হবে রেমাল। এই নামটি দিয়েছে ওমান। ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এরপর সেটি ক্রমে উত্তর দিকে হয়ে শক্তি বাড়িয়ে ২৪শে মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামী ২৫ মে সন্ধ্যার পরে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আশ্রয় পড়তে পারে বলে ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে। এক রিপোর্টের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী ২০ মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। তবে কোথায় কত গতিতে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে তা এখনই বলা যাচ্ছে না। অনুমান করা হচ্ছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে কোথাও এটি আশ্রয় পড়তে পারে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই ঘূর্ণিঝড়ের জেরে ২৪ মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূল এলাকায়। বৃষ্টি চলতে পারে ২৬ মে পর্যন্ত। প্রসঙ্গত ২০০৯ সালে ২৫ মে সুন্দরবনে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় আইলা। সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ে ১৫তম বর্ষের সন্ধ্যাতেই ঘূর্ণিঝড় রেমাল আশ্রয় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।